আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস অ্যান্ড আদার্স এর পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ৩৯তম ব্যাচ এসআই নিয়োগের সার্কুলার হয়েছে এবং সেখানে যারা আগ্রহী প্রার্থী পুলিশের উপপরিদর্শক বা সাব ইন্সপেক্টর হিসেবে যারা আগ্রহী তারা এখন অ্যাপ্লিকেশন পর্যায়ে অর্থাৎ আবেদন করছে যাতে তারা পরবর্তীতে এসআই নিয়োগের বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন স্তরের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়ে তাদের পছন্দের চাকরি, আমাদের অনেক তরুণের একটা পছন্দের চাকরি একটা হলো পুলিশ বিভাগে চাকরি করা এবং সেখানে সাব ইন্সপেক্টরের চাকরিটা। তো এই গুরুত্বপূর্ণ সার্কুলারটির জন্য অনেকদিন অপেক্ষা করা হয়ে আছে। অবশেষে সার্কুলার হলো এবং গত এই যে অক্টোবর মাসে শুরু হয়ে আছে অ্যাপ্লিকেশন করা। এটা ৪ নভেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। যারা অ্যাপ্লিকেশন করবেন তো অনেকেই ইতিমধ্যে করে ফেলেছেন এবং বেশিরভাগই সামনে করবেন। আপনারা নিজেরা অনেকগুলো সরকারি চাকরির পরীক্ষা আসন্ন, অনেকেই সরকারি চাকরি বিভিন্ন পর্যায়ে দরখাস্ত করে রেখেছেন। সেই পরীক্ষাগুলোর ডেট হচ্ছে একটার পর একটা। এর মধ্যেই আপনাকে সময় বের করে পরে করব বা পরে এটা শেষ করে ওটা করবো, এটা না করে আগে অ্যাপ্লিকেশনটা আপনারা করে ফেলেন। আর অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে একেবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, আগে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ইয়েটা ভালো করে, সার্কুলারটা ভালো করে পড়া। আমাদের অনেকেই আমরা প্রশ্ন শুনি, অনেকের কাছ থেকে আমরা প্রশ্ন পাই, এটা কি হবে, এটা কি হবে। এটা কিন্তু সার্কুলারে খুব ক্লিয়ারলি ডিফাইন করা কোনটার ক্ষেত্রে কি দেওয়া হবে। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ফর্মটা কিভাবে পূরণ করা যায় সেই বিষয়টির উপর আমি সংক্ষেপে যতটুকু সম্ভব আলোচনাটা করব। এরপর হচ্ছে এটার নিয়োগ প্রস্তুতি সম্পর্কে, মানে আমাদেরকে এসআই নিয়োগ পরীক্ষায় ভালো করার জন্য কি করা দরকার সেই বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব এবং আশা করি যে আপনারা সবাই সাথে থাকবেন। সকলকে বলবো যারা শুনছেন, এটাতে আসলে অনেকে দরখাস্ত করে, আমার ধারণার চেয়ে অনেক বেশি অ্যাপ্লিকেশন পড়ে এই পদের জন্য। সুতরাং আপনারা যারা নিজেরা আগ্রহী তারা তো আলোচনাটা শুনবেন, আপনাদের বন্ধু বান্ধব যারা এসআই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে তাদের নামটা মেনশন করুন, তারা যেন শুনতে পারে এবং সুযোগ হলে আপনারা আজকের সেশনটি নিজেদের ওয়ালে, ফেসবুক ওয়ালে শেয়ার দিতে পারেন। শেয়ার দেওয়ার পরে পরবর্তীতে আপনি নিজে রিপিট করে শুনতে পারবেন অথবা আপনার ফ্রেন্ড ফলোয়ার্স হিসেবে যারা আছেন তারা শুনে উপকৃত হবেন। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা কোনো প্রশ্ন যদি থাকে, আমার সাথে আরও যুক্ত আছেন, সরাসরি নয়, উনি আপনাদের কোনো প্রশ্ন থাকলে পুলিশ বিভাগের একজন আছেন যিনি মানে আপনাদের প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ মনে হলে সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন। আর যেগুলো ইন জেনারেল কোয়েশ্চেন সেগুলোর উত্তর দেওয়ার জন্য তো আমি আছি। তো ওয়ালাইকুম আসসালাম, এমডি সুজন আহমেদ, রাসেল হাসান, রাসেল হাসান, থ্যাংক ইউ। কামরুলকে তার বন্ধু সম্ভবত মেনশন করেছেন। হ্যাঁ, সুজন আলহামদুলিল্লাহ ভালো আছি। কানিস ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইমন হাসান, থ্যাংক ইউ। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ইনশাল্লাহ ইমাম। এমডি সুজন আহমেদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের বন্ধুরা যারা আছে। এবং আরেকটা বিষয় আমি একটু শুনতে চাই, যদি আমরা এগুলো খুব বেশি শুনি না, শোনা হয় না আমাদের এই লাইভ সেশনগুলোতে, তারপরে আমি আপনাদেরকে বলবো যারা এই সেশনটাতে পার্টিসিপেট করছেন আপনারা জানেন এক এক জায়গার পরীক্ষাগুলো, এই যে শারীরিক পরীক্ষাগুলো এক এক জায়গায় কিন্তু হবে। সুতরাং আপনারা চাইলে, আপনারা ভালো মনে করলে আপনারা নিজেদের হোম ডিস্ট্রিক্টের নামটা উল্লেখ করে দিতে পারেন। যখন কেউ কোনো প্রশ্ন, টেকনিক্যাল কোনো প্রশ্ন করবেন সেক্ষেত্রে উত্তর দেওয়ার ক্ষেত্রে যেন আমাদের সুবিধা হয়। সুতরাং যারা আছেন সবাইকে বলবো আপনার বন্ধুদেরকে নাম মেনশন করুন, শেয়ার করুন এবং কে কোন জায়গা থেকে আজকের হলো, এই যেমন তমাল বলেছে সে সিলেট থেকে দেখছে। হ্যাঁ, জুয়েল মল্লিক, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তমাল থ্যাংক ইউ। আসাদ ধন্যবাদ। তো যারা কারা কোথা থেকে শুনছেন আপনাদের হোম ডিস্ট্রিক্টগুলো যদি উল্লেখ করে দেন তাহলে আমার মনে হয় আমাদের সাথে আরও যারা আছেন, বললাম পুলিশ বিভাগে চাকরি করেন বা এই বিষয়ে টেকনিক্যাল হেল্প দিতে পারবেন, তারাও জেনে রাখলে তাদের আনসার করার ক্ষেত্রে সুবিধা হবে। চট্টগ্রাম থেকে জুয়েল মল্লিক, থ্যাংক ইউ। মোহাম্মদপুর ঢাকা নাহিদ বাবু, নাহিদ বাবু হচ্ছে মোহাম্মদপুর ঢাকা থেকে। আচ্ছা, ভেরি গুড। তো আমি আলোচনা করতে যাচ্ছি, এটা যে আপনারা খেয়াল করবেন, ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2021
এবং এই চাকরির এই নিয়োগ বিজ্ঞপ্তির শুরুতে খুব সুন্দর করে লেখা আছে, এটি চাকরি নয়, এটি হচ্ছে সেবা। তো এটা গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আমাদের আহ, আহ, এটা কি বলে, ডিসিপ্লিন, সিকিউরিটি এবং প্রগ্রেস, এই তিনটি মূলনীতিকে আদর্শ হিসেবে ধরে নিয়ে বাংলাদেশ পুলিশ বিভাগ পরিচালিত হয়। শৃঙ্খলা, নিরাপত্তা এবং প্রগতি। তো এই তিনটি ক্ষেত্রে কাজ করার জন্য এটাকে চাকরি নয়, এটাকে একটি সেবা হিসেবে বিবেচনা করতে হবে, সেটাই বোঝানো হয়েছে। আর যারা শুনছেন একটু খেয়াল করেন, 8 অক্টোবর থেকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। 8 অক্টোবর আমাদের চলতি মাসের 8 তারিখ থেকে, এবং এটি চলমান থাকবে 4 নভেম্বর 2021। আপনারা জানেন 4 নভেম্বর বাংলাদেশের একটি বিশেষ দিবস, বাংলাদেশের কনস্টিটিউশন ডে, সংবিধান দিবস। সেই দিন পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং সেখানেই অ্যাপ্লিকেশনের শুরুতেই খুব স্পষ্টভাবে তারা বলে দিয়েছেন, ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ পদেই নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল হবে। আমরা অনেকেই সার্কুলার হলে, এ ধরনের সার্কুলার হলে উঠে পড়ে লাগি, নিজেদের প্রস্তুতি ব্যতি রেখে অন্য ধরনের যোগাযোগ তদবিরে ব্যস্ত হয়ে যায়। সেটি না করার জন্য যারা সার্কুলার দিয়েছেন নিয়োগ কর্তৃপক্ষ, তারা কিন্তু খুব সুনির্দিষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন। তো আমি সবাইকে আগেই বলেছি, আপনারা সকলেই আমার আলোচনার পরেও কোনো জায়গায় যদি আপনার মনে হয় কনফিউশন তৈরি হচ্ছে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, আপনি আবার সার্কুলারটা পড়বেন। পড়ার পর যদি আমার পরামর্শ এবং আপনার সার্কুলারে আছে এই ধরনের দিক নির্দেশনার ক্ষেত্রে যদি মনে হচ্ছে কোনো জায়গায় অসামঞ্জস্য হচ্ছে বা কোনো জায়গায় কনফিউশন অ্যারাইজ হচ্ছে, প্লিজ, আপনারা তো আমার নাম্বার অনেকেই জানেন, আমার নাম্বারে আপনারা SMS করতে পারেন, অথবা আমাদেরকে ইনবক্স করতে পারেন, অথবা ফেসবুক পেজ ইনবক্সে আমাকে জানাতে পারেন। আমি সেগুলো আরো ভালো করে জেনে নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা কেউ কি জানেন এই পুলিশে কতজন নিবে? মোহাম্মদ রাজীব হোসেন একটা প্রশ্ন করেছে, এই যে নিরস্ত্র সাব ইন্সপেক্টর বা পুলিশ পরিদর্শক কতজন নিবে, এটা কি কেউ জানেন? আপনাদের মধ্যে কেউ পারলে প্লিজ ইনবক্স করবেন, কেউ পারলে কমেন্টে জানাবেন, আমরা যাতে বুঝতে পারি। গোপালগঞ্জ থেকে স্যার, থ্যাংক ইউ। সাবির আহমেদ, মোহাইমিনুল ইসলাম বগুড়া থেকে, কমলাপুর ঢাকা, মহিউদ্দিন বাবর আমাদের খুব কাছেই, আজমল হুদা সিদ্দিকী কক্সবাজার থেকে, প্রান্ত ভঞ্জ ফ্রম চিটাগং, আই এম ফ্রম চিটাগং, MD আজাদ কুমিল্লা থেকে আছেন, সুজন, মাহমুদুল আলম স্যার, উনি আমাদের শিক্ষক, ওয়ালাইকুম আসসালাম স্যার, একেবারে শুনতেছেন UAE, সংযুক্ত আরব আমিরাত থেকে। হ্যাঁ ঠিক আছে, মহসিন, হ্যাঁ হ্যাঁ হুম। আমাদের আমিনুল ইসলাম, আপনারা জানেন মার্চ ফরওয়ার্ডের আন্তর্জাতিক সম্পর্কের একজন খুবই জনপ্রিয় শিক্ষক, এবং উনি নিজেই বর্তমানে পুলিশের উপপরিদর্শক হিসেবে আছেন ঢাকায়। তিনি একটা বলেছেন, জেলাভিত্তিক ও অনির্দিষ্ট যে SIদের নিয়োগ হয় সেটা হবে ডিস্ট্রিক্ট বেসড, এবং সুনির্দিষ্ট কতজন নেবে এটা বলা হয়নি। অ্যাভারেজে 1000 থেকে 1500 জন হতে পারে, প্লাস মাইনাস হতে পারে, উনি একটা ধারণা দিয়েছেন। আমার মনে হয় যারা নতুন অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এই ধারণাটা একটু আপনাকে প্রস্তুতি নিতে সহায়ক হবে আপনার জন্য। কারণ 500 নিবে না, 200 নিবে না, 1000 নিবে। 1000 মানে অনেক বড়, কিন্তু 1500 মানে আরো বড়। তো একসাথে 1000 1500 জন সাব ইন্সপেক্টর নিয়োগ, এটা অবশ্যই একটা বিগ সার্কুলার হবে যদি তাই হয়। UAE থেকে মাহমুদুল আলম স্যার, থ্যাংক ইউ। শফিকুল ইসলাম মিরপুর থেকে, ধন্যবাদ। আজাদ কালাম, আসসালামু আলাইকুম, রেঞ্জ অনুযায়ী হবে তবে পদ সুনির্দিষ্ট নয়। জুয়েল মল্লিক, ঠিক আছে, আপনি ভালো বলেছেন। তো আমরা তাহলে আলোচনাটা শুরু করি। আস্তে আস্তে শুরু করলে, এই যে বললাম আমার এখানে আমিনুল ইসলাম স্যার আছেন, আমি তাকে বলবো যদি কোনো টেকনিক্যাল প্রশ্ন উত্তর থাকে সেটা দেওয়ার জন্য। আমাদের মাহমুদুল আলম স্যার আছেন, তিনি তার অনেক অভিজ্ঞতা থেকে কোনো বিষয়ে বলার থাকলে সেটা আপনাদেরকে পরামর্শ হিসেবে দেবেন। আমি আপনাদেরকে প্রথমেই বলবো, বয়স একটু খেয়াল করেন, সার্কুলারে খুব সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে যাদের বয়স সীমা হবে, প্রার্থীর বয়স হবে সর্বনিম্ন হচ্ছে 19, সর্বোচ্চ হচ্ছে 27 বছর। অর্থাৎ 19 বছর হলেই যে কেউ সাব ইন্সপেক্টরের এই যে নিয়োগকৃত যে সার্কুলার সেখানে সে দরখাস্ত করতে পারবে। 27 হয়ে গেলে 27 পর্যন্ত অ্যাকসেপ্টেড, এটা গ্রহণযোগ্য, কিন্তু 27-এর পরে 28-এ পড়ে গেলে এটা সম্ভব না। আমরা অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে কি দেখি, নিয়োগের সর্বনিম্ন বয়স হচ্ছে 21 এবং সর্বোচ্চ হচ্ছে 30, এভারেজে 30 হয়।
তাহলে মুক্তিযোদ্ধা বা ডাক্তার বা উপজাতি এদের ক্ষেত্রে একটু ভিন্ন, সেখানে 32 পর্যন্ত কাউন্ট করা হয়। পুলিশেরটা সাব ইন্সপেক্টর পদের জন্য একটু ভিন্নতা আছে, আপনারা খেয়াল করেন। আপনারা অনেকেই সার্কুলারটা না দেখে বন্ধুদের কাছ থেকে দেখেই অ্যাপ্লিকেশন শুরু করি। আপনি মনে রাখবেন, যদি আপনার 19 হয় তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন, 27 হয়, 19 থেকে 27 এর মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, আদারওয়াইজ আপনি সেটা পারবেন না। আর হ্যাঁ, হুম। এরপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা। আমি প্রথমে জেনারেল ইনফরমেশনগুলো আপনাদেরকে দিই। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী এবং কম্পিউটার দক্ষতা সম্পন্ন হতে হবে। একটু খেয়াল করেন, যে কোনো সাবজেক্টে বাংলাদেশের যে কোনো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ থেকে যদি আপনি গ্র্যাজুয়েশন শেষ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি গ্র্যাজুয়েশন শেষ করেছেন মানে আপনাকে গ্র্যাজুয়েশনের রেজাল্ট হতে হবে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে একটা এডিশনাল যোগ্যতা আপনার দরকার হবে, সেটা হচ্ছে কম্পিউটার কম্পিটেন্সি। আপনার কম্পিউটারের দক্ষতা কেমন সেটাও কিন্তু সাব ইন্সপেক্টরের নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সুতরাং আপনারা সেই কাজটা, সেই দিকটা আপনি মনে রাখবেন, কম্পিউটারে ভালো। এখানে একটা বিষয় একটু খেয়াল করবেন, ডেটগুলো কিন্তু দিয়ে দেওয়া। সার্কুলার যখন হয়েছে, সার্কুলারই বলে দেওয়া হয়েছে কখন শারীরিক পরীক্ষা হবে, কখন লিখিত পরীক্ষা হবে, কখন মনস্তত্ত্ব হবে, এই প্রক্রিয়াগুলো কিন্তু বলে দেওয়া। সুতরাং কেউ যদি চান কম্পিউটারে মোটামুটি এবিসিডি টাইপের নলেজ আছে, তাহলে সেই অ্যাপ্লিকেশনও করবেন, সাথে সাথে কম্পিউটার কম্পিটেন্সি যতটুকু সম্ভব আপনি অ্যাচিভ করার চেষ্টা করবেন। আর যারা কম্পিউটারে ভালো তাদের জন্য তো তারা নিশ্চিতভাবেই এগিয়ে থাকবেন। জাতীয়তা, এটা আপনারা জানেন, পুরুষ নারী যেই হোক তাকে জাতীয়তায় বাংলাদেশি হতে হবে। বাংলাদেশের যে কোনো সরকারি জব পাওয়ার ক্ষেত্রে এটা একটা প্রিকন্ডিশন। এবং এখানে আরেকটা বিষয়ে ভিন্নতা সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিবাহিত না অবিবাহিত। সরকারের অন্যান্য চাকরিগুলোতে সাধারণত ম্যারিটাল স্ট্যাটাস ইয়েস অর নো, মেরিড অথবা সিঙ্গেল, এটা কোনো ম্যাটার করে না, কিন্তু সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে ব্যতিক্রম। এখানে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, ফ্রেশ অবিবাহিত হবে। আপনি পুরুষ হন অথবা নারী হন, দুটির জন্য একই বিষয় প্রযোজ্য হবে। এবং শিক্ষানবিশকাল, আপনার ট্রেনিং শেষ হওয়া পর্যন্ত, ট্রেনিং শেষ না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে বিয়ে করার জন্য। সুতরাং যারা খুব সম্প্রতি বিয়ে করতে চাচ্ছেন, খুব দ্রুতই বিয়ে করার সম্ভাবনা আছে, হয় বিয়ের ডেট পিছিয়ে দেবেন অথবা সেখানে চিন্তা করবেন, যদি মনে হয় আগামী এই যে বছর দেড়েকের মধ্যে বিয়ে করার প্ল্যান থাকে, হয় প্ল্যান থেকে সরে আসতে হবে, ডেট পিছিয়ে দিতে হবে অথবা না করতে হবে। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এটা কিন্তু 1.4 1.4 যে একটা অনুচ্ছেদ আছে সেখানে এটা বলে দেওয়া হয়েছে। শারীরিক মাপ, পুরুষ প্রার্থী যারা আছেন একটু খেয়াল করেন। হ্যাঁ, আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে থাকবেন। একজন বলেছেন, নাহিদ বাবু, আপনি একটু শুনে করেন। আমি আলোচনার পাশাপাশি যে প্রশ্নগুলো আমার চোখে পড়ছে এবং উত্তর দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ মনে করছি সেগুলো বলে দিচ্ছি, কারণ একজনের একটা উত্তর দিলে অন্য 5 জনের সেই উত্তরটা জানা হয়ে যেতে পারে, অন্য কেউ প্রশ্ন না করেও সেটা চালিয়ে নিতে পারবেন, সেজন্য আমরা উত্তরটা নেব। প্রশ্নটা করব, আমি আবেদন বর্তমান ঠিকানা ঢাকা দিয়েছি কিন্তু স্থায়ী ঠিকানা কুড়িগ্রাম দিয়েছি, তাহলে আমার পরীক্ষা কোথায় হবে? অন্য সরকারি চাকরির পরীক্ষার মতো মেসেজ আসবে? ধন্যবাদ। এই যে নাহিদ বাবু, আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুব ক্লিয়ারলি কিন্তু বিজ্ঞাপনে লেখা আছে। আপনি কুড়িগ্রাম স্থায়ী ঠিকানা, এটা যেহেতু ডিস্ট্রিক্ট বেসড, আমিনুল স্যার আগেই বলে দিয়েছিল, সুতরাং আপনাকে আপনার স্থায়ী ঠিকানার অনুকূলেই কিন্তু আপনি সিলেকশনটা পাবেন। তাহলে আমরা একটু দেখি, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বলা হয়েছে 5 ফিট 6 ইঞ্চি। 5 ফিট 6 ইঞ্চি মানে 6 ইঞ্চি। আমাদের মধ্যে কেউ কেউ, গতকাল আমাকে একটা প্রশ্ন এসেছিল, স্যার মনে হয় 6 থেকে একটু কম আছি, সামান্য কয়েক সুতা। কয়েক সুতা মানে কি আমি ঠিক বুঝলাম না। তো এরকম হলে আমরা একটু চুল কাটলে না কাটলেও তো এটা এদিক সেদিক হয়। তো আপনারা একটু খেয়াল করবেন, যে প্রার্থীর উচ্চতা সম্পর্কে পুরুষের জন্য 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলাদের জন্য বা নারী প্রার্থীর জন্য 5 ফিট 4 ইঞ্চি, এটা থাকলে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন হাইটের ক্ষেত্রে। ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে, এটা পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে। একটু খেয়াল করেন, ওজন কিন্তু আমরা চাইলে খুব ডায়েট কন্ট্রোল করে 1 মাসে যখন শারীরিক পরীক্ষা যখন হবে একটু বাড়িয়েও নিতে পারি, কমিয়েও নিতে পারি। ওভারঅল যেটা স্ট্যান্ডার্ড সেটা আপনাদেরকে মেনটেন করতে হবে। দৃষ্টিচোখটি হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে সমান সমান 6.6। এরপর হচ্ছে আপনার
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আমাদের যে অনলাইনে আবেদন দাখিলের নিয়মাবলী, এখানে হচ্ছে এটাতে আমার খুব বেশি বলার নাই। আমি যখন আপনাদেরকে ফর্ম পূরণের নির্দেশনাবলী সম্পর্কে বলবো তখন আপনারা এটা ডিটেলস জানবেন। আপনাদের কাজ হচ্ছে এটা আপনার ভালো করে পড়ে ফেলা। পড়ে ফেললে তাহলে আপনার, আমি যখন ফর্ম পূরণটা একেবারে পার্টিকুলার কেমন করে করতে হবে সেটা বলবো, কোনো প্রশ্ন যদি থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন। এই পরীক্ষায় শারীরিক সাধারণ শুরু শারীরিক যোগ্যতা যাচাইয়ের যে পরীক্ষা হবে সেখানে যারা উত্তীর্ণ হবেন, উত্তীর্ণদেরকে অবশ্যই সুনির্দিষ্ট তারিখ অনুযায়ী প্রস্তুত হতে হবে লিখিত পরীক্ষার জন্য। এবং এই লিখিত পরীক্ষা হচ্ছে 250 নম্বরের পরীক্ষা। পরীক্ষা হয় 3 দিন। একটা হচ্ছে ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন। আমার মনে হয় আপনারা বোঝেন, সবাই শিক্ষিত ছেলে মেয়ে। কম্পোজিশন টাইপের যে আমরা বাংলা এবং ইংরেজিতে যা পড়ি এটার উপরে 100 মার্কসের পরীক্ষা হবে 10টা থেকে 13টা পর্যন্ত। 10টা থেকে 13টা মানে কত? 3 ঘন্টার পরীক্ষা। আবার সাধারণ জ্ঞান ও গণিতের পরীক্ষা হবে, সেটা হচ্ছে 28শে ডিসেম্বর। এর আগে ইংরেজি বাংলাটা হবে হচ্ছে 27শে ডিসেম্বর। সাধারণ জ্ঞান ও গণিতের উপরে পরীক্ষা হবে 28শে ডিসেম্বর এবং মনস্তত্ত্বের উপরে পরীক্ষা হবে 50 নম্বরের পরীক্ষা, সেটা হবে 29শে ডিসেম্বর। অর্থাৎ যারা শারীরিক পরীক্ষায় অতিক্রম করবেন তারা সকলে লিখিত পরীক্ষার সুযোগ পাবেন। এই লিখিত পরীক্ষা হবে মোট 250 নম্বরের। পরীক্ষা হবে 3 দিন, 27, 28 এবং 29 ডিসেম্বর, যেটা সার্কুলারে খুব ক্লিয়ার করে উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা হবে, প্রথম 2টা পরীক্ষা হবে 27 এবং 28 তারিখ 3 ঘন্টা এবং মনস্তত্ত্ব পরীক্ষা হবে 1 ঘন্টা। কম্পিউটার দক্ষতা পরীক্ষা, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্থান, তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কম্পিউটার দক্ষতা পরীক্ষা, MS অফিস, ওয়েব ব্রাউজিং। একটু খেয়াল করেন, কম্পিউটার কম্পিটেন্সিটাও কিসের উপর হবে এটা কিন্তু ফোকাস করে দেওয়া। একটা হচ্ছে MS অফিসের উপর হবে, ওয়েব ব্রাউজিং এবং ট্রাভেল শুটিং এর উপরে এই পরীক্ষাগুলো ইন জেনারেল নেওয়া হবে। এরপরে যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন, মনস্তত্ত্ব পরীক্ষায় পাশ করবেন এবং কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফাইনাল স্টেজের পরীক্ষাটা হচ্ছে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা। এখানে বলা হয়েছে লিখিত ও মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত স্থান, তারিখ ও সময় অনুযায়ী 50 নম্বরের, আমি আবারও বলছি 50 নম্বরের বুদ্ধিমত্তা, ওই যে মনস্তত্ত্ব একটু খেয়াল করেন, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, লিখিত, মনস্তত্ত্ব এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ বিধি মোতাবেক উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে। একটু খেয়াল করেন, লিখিত এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা আমরা অন্য জায়গায় BCS, ব্যাংক জব বা অন্যান্য সরকারি চাকরিগুলোর ক্ষেত্রে দেখি, সেখানে বলা হয় প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা। আর এখানে ডিফারেন্সটা কোথায় দেখেন, প্রথমে হচ্ছে শারীরিক পরীক্ষা, দেন হচ্ছে আপনার লিখিত পরীক্ষা, লিখিত এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা। আমরা অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রে সাধারণত পাই হচ্ছে কি মৌখিক পরীক্ষা, আর এখন পাচ্ছি হচ্ছে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা এবং এই পরীক্ষার নাম্বার হচ্ছে 50। সবগুলো লিখিত এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় পাশ করার পর আমাদেরকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আহ্বান করা হবে। এখন যারা আসবেন তাদের সবাইকে পরীক্ষা দিতে হবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকায়। তারা সেখানে এসে পরীক্ষা দিবেন। এরপর স্বাস্থ্য পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পুলিশ ভেরিফিকেশন হবে। আপনি পুলিশে যাবেন, সুতরাং পুলিশ ভেরিফিকেশনটা খুব ভালোভাবে হবে। সুতরাং এখন থেকে প্রস্তুত থাকবেন। এই যে আপনারা ঠিকানাগুলো ইউজ করবেন, ঠিকানাগুলোর যথার্থতা সম্পর্কে আপনাকে যাতে খুব দ্রুত খুঁজে পেতে পারে, আপনি যে মোবাইল নাম্বার দেবেন, আপনি যে পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন, প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন, এটা যেন ইজি এটা কি বলে আপনাকে ক্যাচ করতে পারে, এই বিষয়গুলোর প্রতি আপনাদেরকে অনেক মনোযোগ দিতে হবে। আমরা অনেকেই অ্যাপ্লিকেশন করার সময় খুবই তাড়াহুড়া করি। আমরা যখন বিভিন্ন নিয়োগ সার্কুলার দেখি, সেখানে আমরা অনেকেই দেখি যে একটা সিভি দিচ্ছে, সে তার স্বাক্ষরটা করতেছে না, সে তারিখটা দিচ্ছে না, সে অন্য একজনের অবজেক্টিভ কপি করে বসাচ্ছে। আপনি আবেদনটা করার সময় এগুলো কিন্তু অনেক সিনসিয়ার জব, গভর্নমেন্ট জব এবং স্পর্শকাতর ডিপার্টমেন্টের জব। সুতরাং এখানে পুলিশ ভেরিফিকেশনটা খুব সিনসিয়ারলি হবে, এটা আপনারা কিন্তু মনে রাখবেন। এখানে ফাঁকি ঝুঁকির কোনো সুযোগ নাই। সুতরাং যে ইনফরমেশনগুলো দিবেন চেষ্টা করবেন সেটা যথেষ্ট খুব কেয়ারফুলি সেটা দেওয়ার জন্য ইনফরমেশনগুলো। এরপর হচ্ছে যারা পুলিশ ভেরিফিকেশনে যারা সন্তোষজনক হবেন
তাদের সবাইকে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। এবং যারা করবেন, ভুল তথ্য দিবেন, কোনো তথ্য গোপন করবেন, অসম্পূর্ণ তথ্য থাকবে বা মিথ্যা তথ্য যদি দিয়ে থাকেন, সেক্ষেত্রে যে কোনো সময় আপনার নিয়োগ বাতিল হতে পারে, ইভেন আপনার মৌলিক প্রশিক্ষণের সময় পর্যন্ত। ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্মড বা নিরস্ত্র হিসেবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা তথা রাজশাহীতে 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। এগুলো হচ্ছে জেনারেল ইনফরমেশন, সকলের জন্যই। সার্কুলারে এটা আপনারা পাবেন। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকৃত শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত তারিখ ইত্যাদি ইত্যাদি এটা দেওয়া হয়েছে। এখানে আপনি দেখবেন 28 থেকে 30 নভেম্বর কতগুলো জেলার ঢাকার অঞ্চলে দেওয়া হয়েছে। এরপর মানে এটা আমি ডিটেলসে যাচ্ছি না, এটা খুব ভালো করেই আপনারা যারা সার্কুলার দেখেছেন, পড়ছেন, নিশ্চয়ই আপনারা সার্কুলার দেখেন, সেখানে সুনির্দিষ্টভাবে দেওয়া হয়েছে এই ডেটগুলোর জন্য মিসিং না হয়। আবার এখানে একটু খেয়াল করেন, ডেটগুলো হয়েছে বিসিএস লিখিত পরীক্ষার সময়। এটা অবশ্য গণমাধ্যমে ইতোমধ্যেই চলে এসেছে। বিসিএস লিখিত পরীক্ষা এবং পুলিশ এই যে শারীরিক মাপ পরীক্ষা, এগুলো একই সময় হয়ে গেছে। আমরা আশা করি যে দ্রুততম সময়ের মধ্যে এটা একটা কারেকশন আমরা পাবো। সেক্ষেত্রে ডেট চেঞ্জ হচ্ছে কিনা, চেঞ্জ হলে কিভাবে হচ্ছে, এই ব্যাপারে আপনারা একটু কেয়ারফুলি মনোযোগ রাখবেন। তো আমরা এতটুকু গেলাম, শারীরিক পরীক্ষার কথা বললাম। আমরা প্রথমেই দিলাম নভেম্বরে শারীরিক পরীক্ষা পেলাম, ডিসেম্বরে আমরা লিখিত পরীক্ষা পেলাম, এবং ডিসেম্বরের 29 তারিখ পর্যন্ত যেহেতু লিখিত মনস্তত্ত্ব পরীক্ষা থাকবে, আমরা ধরে নিতে পারি কম্পিউটার দক্ষতা পরীক্ষাটা জানুয়ারিতে হতে পারে এবং মৌখিক পরীক্ষা যেটা, সেটাও জানুয়ারি ফেব্রুয়ারিতে হতে পারে। এভাবে মেন্টাল প্রিপারেশন নিয়ে আপনারা প্রস্তুতিটা রাখতে পারেন। এরপর আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা হলো লিখিত মনস্তত্ত্ব কম্পিউটার দক্ষতার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী আমরা এখানে বলবো। সবসময় লিখিত মনস্তত্ত্ব পরীক্ষা। এরপর আপনাদের যেটা করতে হবে, কি কি কাগজপত্র দেওয়া হবে সেগুলো পাবেন। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধা নিশ্চয়ই আপনারা কিছুটা অবগত আছেন বলেই হয়তো এই চাকরিতে যোগ দিতে চাচ্ছেন। তো সুতরাং আমাদের এই 15 নম্বরে 15.1 থেকে 15.3 আপনি যে মৌলিক প্রশিক্ষণকালীন থাকবেন সেখানে কি সুযোগ সুবিধা পাবেন এটা ব্যাখ্যা করা আছে। আপনারা সেগুলো সেখান থেকে দেখে নেবেন, আমি বলবো না। চাকরির সুবিধাদি কি আছে সেগুলো লেখা আছে, সাধারণ নির্দেশনাবলী লেখা আছে। আর এবার আমি আপনাদেরকে বলবো বয়স সীমা। এরপর আপনাদেরকে একটু বলবো স্ক্রিনে মনোযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। মোট কতজন নেবেন এই ব্যাপারে আমাদের আমিনুল স্যার বলেছেন 1000 থেকে 1500 হতে পারে। এটা একটা উনি ধারণা করে বলছেন। রিসেন্ট কয়েকটা সাব ইন্সপেক্টর নিয়োগের প্রক্রিয়া থেকে, এটা পার্টিকুলার কোনো ফিগার্স নয়, এটা প্লাস মাইনাস হতে পারে, মনে রাখবেন। আর এরপরে ওখানে নাকি মাপে কম হয়ে যায় কতটুকু সত্যি স্যার? আল আমিন, মাপে ওখানে কমবে কেন? আপনি যে মেশিনটা দেখবেন, যে মাপটা দিবেন, আমরা মাপ দেওয়ার সময় তো অবশ্যই একটু কনজারভেটিভ থাকবো। আমরা মাপ যেটা হয় এটা বাড়িয়ে কেন লিখবো? ভালো করে দেখি আপনি যে মাপটা হয় সেটা দেবেন। ওগুলো নিয়ে অযথা নার্ভাস হওয়ার দরকার নেই। আপনি পরীক্ষাতে যাবেন, একটু দিক সেদিক হলেও পরীক্ষা দিবেন। পরীক্ষা দিয়ে তো আপনি যে আপনার মানসিক মনোবল যদি থাকে, আপনি যদি এখন থেকে ফিজিক্যাল এক্সারসাইজ করেন রেগুলার, তাহলে সেক্ষেত্রে টুকটাক এদিক সেদিক থাকলে আমার মনে হয় এটা আপনি এই সময়ের মধ্যে ওভারকাম করতে পারবেন। আমার 5 ফিট 7 ইঞ্চি ছিল, কিন্তু এসআই সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষা 5 ফিট 6 হয়ে গেছে, তার মানে রেগুলার মাপের চেয়ে 1 ইঞ্চি কম ধরা হয়, তাই? এরপর আমিনুল ইসলাম স্যার আমাদেরকে একটা তথ্য দিয়েছে, আপনারা খেয়াল করেন। সারদার ট্রেনিং শেষ হওয়ার পরে আরো 1 বছর প্রফেশনাল থাকার পরে বিয়ের জন্য যোগ্যতা হবে। এছাড়া বিয়ে করা যাবে না। যদি কোনোভাবে এর আগে বিয়ে করে থাকে, হেডকোয়ার্টার বরাবর অভিযোগ হলে চাকরি চলে যাবে। এখানে কোনো আপিল নাই। আপিলের যেহেতু সুযোগ নেই, সুতরাং আপনারা বিয়ের বিষয়টা আমিও বলেছি, আমিনুল স্যার আর একটু ক্লিয়ার করেছেন, আপনারা একটু খেয়াল করবেন। এরপরে একজন জানতে চেয়েছেন, সেটা হচ্ছে একজন বলছে অনলাইনে আবেদন করার সময় যদি 1-2 কেজি বেশি দিই তাহলে কি ফিল্ডেরই ডাক পাবো না? আমার এসএসসি গ্রাজুয়েশনের রেজাল্ট ভালো, আলহামদুলিল্লাহ কামাল, এটা খুবই ভালো। 1-2 কেজি বেশি দেবেন কেন? হ্যাঁ, আপনি যদি মনে হচ্ছে খেয়ে দিয়ে 1 কেজি 2 কেজি বাড়ান, সমস্যা কি? বাড়ান, সমস্যা নাই।
হুম 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 এরপরে হচ্ছে আমার হাইট 5 ফিট 6 ইঞ্চি, পুলিশের 5 ফিট 4 ইঞ্চি দেখায়। পুলিশের 5 ফিট 4 ইঞ্চি দেখায়, মানে বুঝলাম না, আপনার 5 ফিট 6 ইঞ্চি হলে এটা 5 ফিট 4 ইঞ্চি কেন দেখাবে? যদি আমিনুল শুনে থাকেন, এই প্রশ্নটা পেয়ে থাকেন আমাদের নাইম আহমেদের, আপনি প্রশ্নগুলো উত্তরটা দেখবেন। আপনার ওজন এদিক সেদিক হওয়ার তো কোনো কারণ নাই, ওদের নিক থেকে আলাদা। একটু আমিনুল স্যার যদি থাকেন একটু রেসপন্স করবেন প্লিজ। হুম হুম মুক্তিযোদ্ধা সন্তানদের উচ্চতা একই থাকবে, অন্যদের যেমন আপনাদের উচ্চতাও তাই থাকবে, আমার যদি ভুল না হয়। এরপর যদি আবেদনের ডিটেলসে কোনো ভিন্নতা আছে কিনা দেখবেন। না, আমার মনে হয় এখানে ওজনের ক্ষেত্রে সমান, ওজনের মুক্তিযোদ্ধার সন্তান হলে তার উচ্চতা কম বা এখানে কোনো ফ্লেক্সিবিলিটি আমার মনে হয় নেই, আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার তাহলে একটু আমার সাথে একটু দেখেন আমরা কি করছি। আজকে 39তম ব্যাচ এসআই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সম্পর্কেই আমরা বলছি। আমি আপনাদেরকে প্রথমেই আপনারা যারা ফর্ম পূরণ করবেন, এসআই এর ফর্ম পূরণ করবেন, অ্যাপ্লিকেশন ফর্ম, তাদেরকে প্রথমে বলবো আপনারা এই লিঙ্কটাতে যাবেন। আপনারা ওয়েবসাইটে গিয়ে লিঙ্কটাতে গেলে এসটিটিপি পুলিশ লিঙ্কটাতে গেলে আপনাদেরকে সরাসরি যেখানে ফর্ম আছে সেখানে নিয়ে যাওয়া হবে। এরপরের অংশটা কেমন হচ্ছে সেটা আপনারা দেখেন। আপনার দরকার মনে করলে ছবি তুলে রাখতে পারেন, অথবা এই যে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিলে আপনি পরে দেখতে পারেন, অথবা আমাদের পেজে বা মার্চ ফরওয়ার্ডের ইউটিউব চ্যানেলে গিয়েও এই লিঙ্কটা যদি থাকে সেখান থেকে আবার মিলিয়ে নিতে পারেন। কোনো প্রশ্ন বা কোনো নির্দেশনা যদি বুঝতে অসুবিধা হয়, প্লিজ এটা আপনি রিপিটেডলি শুনবেন। রিপিটেডলি শোনার পরে আবার সার্কুলারটা দেখবেন। আবার সার্কুলার দেখার পরে বুঝলে তো আলহামদুলিল্লাহ ভালো, যদি না বুঝেন, যদি কনফিউশন অ্যারাইজ হয়, প্লিজ আমাকে নক করবেন, যাতে এই বিষয়ে আমরা আরো ক্লিয়ার হওয়া যদি দরকার হয়। এরপরে আমাদেরকে যেটা দেখতে হবে, ফর্ম পূরণ নির্দেশনাবলী আপনি খেয়াল করেন, আপনি ওই লিঙ্কের ভেতরে ঢুকলে একটা হচ্ছে বেসিক ইনস্ট্রাকশনস, আরেকটা হচ্ছে আপনারা একটু দেখার জন্য আমি ইয়েটা বড় করে দিচ্ছি, সরি, একটু বেসিক ইনস্ট্রাকশন, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। যেখানে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেখানে আপনি ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আপনি একটু দেখুন। ওখানে আপনাকে আবার 3টা অপশন দেখাবে। এই 3টা অপশনগুলো হচ্ছে, একটা হচ্ছে সার্কুলার ফর টিআরসি, বেসিক ইনস্ট্রাকশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্ম যেখানে আছে সেখানে আপনি ক্লিক করুন। ক্লিক করলে যে বিষয়টা আপনার সামনে আসবে সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ পুলিশ লেখা, নেম অফ দি পোস্ট, আপনি যে পদে অ্যাপ্লিকেশন করবেন সেই পোস্টটি আসবে, সেখানে আছে, জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, ক্যাডেট সাব ইন্সপেক্টর আনআর্মস, ক্যাডেট উপপরিদর্শক বা সাব ইন্সপেক্টর, আনআর্মড মানে হচ্ছে আপনার নিরস্ত্র, এটা তো বুঝতেই পারলেন। ক্লিক করার পর আপনি নেক্সট দিন। নেক্সট দেওয়ার পর ফর্ম পূরণ নির্দেশনাতে আপনি খেয়াল করেন, এটি হচ্ছে মূল আবেদন ফর্ম। মূল আবেদন ফর্মের কিছু বেসিক ইনফরমেশন আছে, আপনি খেয়াল করবেন। এই আবেদন ফর্মগুলোর পাশে রেড মার্কস করা, স্টার চিহ্ন দিয়ে রেড মার্ক করা, যেগুলো রেড মার্ক করা আছে ইউ মাস্ট আনসার। হ্যাঁ, পরে এটাকে আপনাকে অবশ্যই আনসার দিতে হবে। যেমন আপনি দেখেন লাল চিহ্ন যেগুলো দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিক্যান্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ব্লাড গ্রুপ, এই ধরনের কতগুলো জায়গায় দেখবেন রেড মার্ক দেওয়া আছে। যে রেড মার্কগুলো দেওয়া আছে সেই রেড মার্কগুলো আপনাদেরকে পূরণ করতে হবে। এখানে আমরা একটা নমুনা ফর্ম পূরণ করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। সরি, একটু রেড মার্ক যেগুলো দেওয়া আছে সেগুলো একটু খেয়াল করেন। আমি আবারও বলছি, জিনিসগুলো খুবই সিম্পল, এটা নিজে নিজে শুনে নিজে ইনস্ট্রাকশনটা দেখেই মানে ইউ আর ক্যাপেবল এনাফ এটা পূরণ করার জন্য। এরপরেও ফর্ম ফিলিং এর ক্ষেত্রে আমাদের ক্যান্ডিডেটদের অনেক নার্ভাসনেস কাজ করে। এই নার্ভাসনেস উতরানোর জন্য আমরা সবচেয়ে ভালো হচ্ছে ওই যে বললাম সার্কুলারটা ভালো করে পড়া, বারে বারে পড়া, এবং এই যে আমরা নির্দেশনা দিচ্ছি সেই নির্দেশনাগুলো আপনার বারবার একটু শোনা, বারবার শোনা। আপনি নির্দেশনা পড়বেন, এরপর আমাদের বক্তব্যটা শুনবেন,
শোনার পরে আপনি আপনার আন্ডারস্ট্যান্ড যদি ক্লিয়ার হয় তখন আপনি একটু সময় নিয়ে ফর্মটা পূরণ করতে বসেন। জিনিসগুলো কিন্তু খুবই সিম্পল, একটু খেয়াল করেন। তাহলে যেগুলো হচ্ছে অব্লিগেটরি, যেগুলো আপনার কম্পালসারি আপনাকে পূরণ করতে হবে, সেগুলো একটু খেয়াল করেন। প্রথমটা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস নেম, প্রার্থীর নিজের নাম। একটা হচ্ছে ফাদার্স নেম, এটা আপনারা বুঝতেই পারছেন। মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেন নির্ভুল হয় সে বিষয়টা আপনাদেরকে সচেতন থাকতে হবে। জেন্ডার, ব্লাড গ্রুপ, ক্যাটাগরি, হাইট বা ওয়েট, ন্যাশনালিটি, বার্থ রেজিস্ট্রেশন, ন্যাশনাল আইডি, ম্যারিটাল স্ট্যাটাস, এই অপশনগুলো আছে। এই অপশনগুলো হচ্ছে আপনাদের কম্পালসারি অপশন, এগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। ফর্ম পূরণের এর পরের যে অংশটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সংক্রান্ত। কেয়ার অফ দিয়ে আপনি চাইলে কারো নাম দিতে পারেন, কেয়ার অফ দিয়ে আপনার বিল্ডিং এর নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা সাধারণত কেয়ার অফে অনেকে গার্ডিয়ান দিয়ে দিতে পারি, সেই জন্য আপনার বাবার নাম, মামার নাম, অথবা মায়ের নাম, অথবা উপস্থিত যিনি থাকেন তার যাকে বললে আমাদের পোস্ট অফিসের লোকজন দ্রুত ক্যাচ করতে পারবে, ধরতে পারবে, তাকে পৌঁছাতে পারবে আপনার কাছে, সেরকম একটা কেয়ার অফ দেবেন। ভিলেজ, টাউন, আপনার গ্রামের নাম, বাড়ির নম্বর, ফ্ল্যাটের নাম্বার যদি থাকে সেগুলো দিবেন। ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম, এখানে যেন ভুল না করি। আমরা অনেকেই ঢাকায় আছি, ঢাকা থেকে অ্যাপ্লিকেশন করার সময় আমার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম, আমি ঢাকায় বসে অ্যাপ্লিকেশন করতেছি, ডিস্ট্রিক্টের নাম ঢাকায় লিখে রাখি। এরপরে যদি আমাদেরকে জিজ্ঞেস করেন স্যার এটা কি হবে, আমি ঢাকা লিখলাম, কুড়িগ্রাম এখন কি হবে, এগুলো আসলে সমাধান আমাদের কাছে নেই। সুতরাং আপনি একটু আগে এটা প্রয়োজনটা ড্রাফট করে নিতে পারেন, এরপর লিখলে সুবিধা হয়। থানা বা উপজেলার নাম লিখে দেবেন স্পষ্ট করে। পোস্ট অফিসের নাম, আপনি এগুলো পোস্ট অফিসের নাম ইত্যাদি লেখা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ এম আমিনুল স্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আমি হ্যাঁ, হুম হুম হুম, ওকে ওকে। আপনারা যে প্রশ্নগুলো করছেন, আমাদের আমিনুল স্যার আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে উনি আপনাদের যেই পদে আপনারা যেতে চাচ্ছেন সাব ইন্সপেক্টর, সেখানে অলরেডি দায়িত্বরত আছেন সাব ইন্সপেক্টর হিসেবে ঢাকা জেলায়। সুতরাং তার পরামর্শগুলো আপনারা একটু খেয়াল করবেন। উনি কমেন্টে যে উত্তরগুলো দিচ্ছেন সেগুলোর প্রতি একটু খেয়াল রাখেন, এবং ক্লাসে তো তাকে আপনারা পাচ্ছেনই খুব রিসেন্টলি। এরপর পোস্ট অফিসের নাম, পোস্ট কোড, মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বারটি, আমাদের মেয়ে বন্ধুরা যারা শুনছেন তারা একটু খেয়াল করবেন, এখানে কিন্তু বাবার নাম্বার, বড় ভাইয়ের নাম্বার বা হাজব্যান্ডের নাম্বার নয়, আপনার নামে যেটা রেজিস্ট্রেশন করা নিজের নাম্বারটা দেবেন। কনফার্ম মোবাইল নাম্বার মানে হচ্ছে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটা রিপিট করুন, আবার একই নাম্বারটা দেবেন। এরপর হচ্ছে অ্যাড্রেসের ক্ষেত্রে তো আমরা সকলেই জানি, সেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় এটা তো ভালো, আর যদি আলাদা হয় আলাদা দিবেন। এগুলো নিয়ে অপ্রয়োজনীয়ভাবে টেনশন করার কোনো কারণ নাই। পার্মানেন্ট অ্যাড্রেস একটু খেয়াল করবেন, অ্যাড্রেসটা যেন খুব ক্লিয়ারলি থাকে, যাতে যে কেউ বা পোস্ট অফিসের কোনো লোক অথবা পুলিশ বিভাগের কেউ কোনো ভেরিফিকেশন প্রয়োজন হলে আপনাকে দ্রুত লোকেট করতে পারে, আপনার অবস্থানটাতে যেতে পারে, সেই বিষয়টা আপনারা খেয়াল করবেন। এরপরে আমাদের পরবর্তী যে অংশটা আছে সেটাতে আমরা একটু যাই। ফর্ম পূরণ নির্দেশনা। ফর্ম পূরণ নির্দেশনার পরবর্তী অংশ হচ্ছে এসএসসি ইকুইভ্যালেন্ট, এইচএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেল। আমরা যারা পরীক্ষায় পাশ করেছি, এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষায়, একটু খেয়াল করেন পরীক্ষার কতগুলো ইনফরমেশন আমাদের চাইবে, সেটা হচ্ছে এক্সাম নাম্বার, এক্সামিনেশন, এসএসসি এইচএসসি কি নাম সেটা হবে, বোর্ডের নাম, রোল নাম্বার, এসএসসি পরীক্ষার রোল নাম্বার, এসএসসি পরীক্ষা একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে জানেন আপনারা। এসএসসি এবং এইচএসসি দুইটা পরীক্ষা, এবং গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনে আমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, আর একটি হচ্ছে রোল নাম্বার থাকে। এখানে দুইটাই চাইবে, দুইটাই দিতে হবে আপনাকে। গ্রুপ, পাসিং ইয়ার, এগুলো তো আপনারা বুঝতেই পারছেন। পাসিং ইয়ারের ক্ষেত্রে একটা বলি, পাসিং ইয়ার বাংলাদেশ যেহেতু সেশন জটের দেশ, এখানে পাসিং ইয়ার নিয়ে আমরা অনেকেই একটা কনফিউশনে পড়ে যাই। সেটা হচ্ছে কেউ একজন ধরেন 2016 সালে পাশ করার কথা, সে 2018 সালে পাশ করেছে, তার পাসিং ইয়ারটা কত? তার পাসিং ইয়ার কিন্তু 2016 হবে, বৃত্তি বছর। আপনার পরীক্ষা দেওয়ার কথা ছিল গ্রাজুয়েশন 2018, বিভিন্ন কারণে বা করোনা ইত্যাদি কারণে আপনি পরীক্ষা দিয়েছেন 2021-এ, কিন্তু আপনার পাসিং ইয়ারটা হবে যে বছর আপনার পাস করার কথা ছিল, সেটাই হচ্ছে আপনার পাসিং ইয়ার। জাস্ট এই বিষয়টা একটু আপনার একটু কেয়ারফুলি মনে রাখবেন, অন্যান্য বিষয়গুলো খুব সিম্পল। এইচএসসির ক্ষেত্রেও সেম, সুতরাং আমি এটা রিপিট করছি না, আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপর আমরা যে বিষয়টা দেখতে চাই সেটা হচ্ছে গ্রাজুয়েশন লেভেল। এক্সামিনেশন নাম, সাবজেক্ট বা ডিগ্রি তার নাম, ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানের নাম, রেজাল্ট, পাসিং ইয়ার। পাসিং ইয়ার এখানে আবার সাধারণত আমাদের এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে গ্রাজুয়েশন পাসিং ইয়ার আমাদের খুব একটা সমস্যা হয় না।
সাধারণত ওই বছরই এসএসসি এবং এইচএসসি মতো পাবলিক পরীক্ষাগুলো হয়ে যায়। কিন্তু আমরা যখনই গ্র্যাজুয়েশন পর্যায়ে পড়ি বা পোস্ট গ্র্যাজুয়েশন পর্যায়ে পড়ি, তখন আমাদের সমস্যা হয়ে যায়। আমাদের সেশন জটের কারণে পাসিং ইয়ার এবং বের হয়ে আসার সালের মধ্যে একটা তারতম্য দেখা যায়। গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এখানে সাব ইন্সপেক্টরের জন্য চাই হচ্ছে গ্র্যাজুয়েশন 2nd ক্লাসে মিনিমাম পাস করা। মাস্টার যদি আপনার থাকে, আপনি পাস করেন, এটা আপনি হাইড করবেন না। আপনি মাস্টার্স যদি আপনার রেজাল্ট হয়ে থাকে, আপনি অবশ্যই এটা শো করবেন। যদি রেজাল্ট না হয়, মাস্টার্স চলমান হয়, তাহলে আপনার শো করার দরকার নাই। কিন্তু যদি মাস্টার্সের রেজাল্ট হয়, আপনি সেটা শো করবেন। এরপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিনুল ইসলাম স্যার ভালো বলেছেন। একজন বলছে যদি মাঠে যে কোনো একটা না পারি তাহলে কি বাদ দিয়ে দেবে? আমিনুল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আলামিন, আমি একটু জবাব দিই। আপনি পরীক্ষার মাঠে যাওয়ার আগে যদি না পারি এই চিন্তাটা করছেন কেন? পুলিশের মতো একটা চ্যালেঞ্জিং স্মার্ট জব আপনি করবেন, আপনার যাওয়ার আগে আপনার চিন্তা হচ্ছে যদি না পারি। আমিনুল স্যার খুব ভালো পরামর্শ দিয়েছেন। ফেল করলে সেটা মাঠে গিয়ে করবেন। আগে আপনি মাঠে আসেন, সেখানে অংশগ্রহণ করেন, দেন তারপর দেখা যাক। আর চিত্তকে সবল রাখবেন। এটা দুর্বল করে গেলে তো আপনি না পারবেন। আপনি পারবেন এই প্রস্তুতি, এই মানসিক মনোবল দিয়ে আপনি মাঠে যান প্লিজ। হাইবার, তাহলে পোস্ট গ্রাজুয়েশনের পরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মাস্টার্স ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েশন বললাম। আমরা আবারও বলছি, যদি মাস্টার্সের রেজাল্ট হয় তাহলে আপনি মাস্টার্সটা শো করবেন। যদি না হয় তাহলে সেটা রেজাল্ট না হয়, তাহলে যদি চলমান তাকে অ্যাপিয়ার হয় তাহলে দেওয়ার দরকার নাই। জাস্ট হুম। এরপর দেখেন আমাদের পরবর্তী বিষয় হচ্ছে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। সাধারণত সরকারি চাকরিতে, সাধারণত প্রবেশনের ক্ষেত্রে সরকারি চাকরিতে অভিজ্ঞতা চাওয়া হয় না, কিন্তু পুলিশে আমরা দেখলাম সাব ইন্সপেক্টরের কাজ করার ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের একটা বিষয় আছে। সেই এক্সপিরিয়েন্স নিয়ে এখানে কিছু বিষয় আছে। টোটাল এক্সপিরিয়েন্স, আপনার চাকরিতে আপনার মোট কত বছরের অভিজ্ঞতা আছে সেটা লিখুন। আপনি কিসে জব করেন, আপনার রেসপন্সিবিলিটি কি সেটা লিখতে হয়। ডেজিগনেশন বা পোস্ট থাকলে সেটা লিখতে হয়। লেংথ অফ সার্ভিস, আপনি কতদিন বা কত বছর কত মাস চাকরি করেছেন সেটা আপনাকে দিতে হয়। এরপর হচ্ছে লাস্ট ড্রন স্যালারি, সর্বশেষ আপনি কত বেতন উত্তোলন করেছেন। আমাদের কেউ একজন ধরেন চাকরিতে ঢুকেছেন 2 বছর আগে, ঢোকার সময় একটা বেতন ছিল, কিন্তু প্রমোশন 1 বছর 2 বছর 3 বছর কাজ করার পর প্রমোশনের কারণে আপনার বেতন বেড়েছে। সুতরাং শুরুর সময় যেটা বেতন সেটা নয়, সর্বশেষ কি বেতন আপনি তুলতেন, কোন স্ট্রাকচারের বেতন আপনি তুলেছেন, সেই বেতনের কথাটা আপনি এখানে উল্লেখ করবেন যাদের এক্সপেরিয়েন্স আছে। প্রেজেন্ট জব ডেসক্রিপশন, যদি বর্তমান চাকরি থাকে সেটা জবের ধরনটা কি, এবং জবের অবশ্যই অ্যাড্রেস দিতে হবে। ডেজিগনেশন বা পোস্ট থাকলে সেটা উল্লেখ করবেন। প্লাস হচ্ছে আপনি কতদিন থেকে কতদিন সেখানে চাকরি করেছেন, বা আপনার অভিজ্ঞতা কেমন, সেটার জন্য আপনাকে শুরুর ডেট এবং শেষের ডেটটা আপনাকে উল্লেখ করতে হবে। এরপর আমাদের আছে এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্সের কথা বললাম। এক্সপেরিয়েন্সের পরে আমাদের হচ্ছে লেফট জব ফ্রম পুলিশ। আপনি কি এর আগে পুলিশ বিভাগে কখনো জব করেছেন? করলে আপনি ডেট অফ রিজাইন, কত তারিখে আপনি চাকরি ছেড়ে দিয়েছেন অথবা আপনার চাকরি চলে গিয়েছে সেটা আপনি জানাবেন। রিজন টু রিজাইন, আপনি কেন সরে গিয়েছিলেন এই চাকরিটা, সেই বিষয়টি আপনাকে থ্যাংক ইউ আবু তালেব, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, জয় 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 হচ্ছে ম্যাথমেটিক্সের একজন খুব ভালো শিক্ষক, আবু তালেব জয়। তিনি বিসিএস কনফিডেন্সের একজন খুব জনপ্রিয় ম্যাথমেটিক্স শিক্ষক। থ্যাংক ইউ আবু তালেব জয়। তাহলে যদি আপনি পুলিশে জব করে থাকেন, সেটা যদি ত্যাগ করেন, ত্যাগের কারণটা এবং ডেট অফ রেজিগনেশন আপনাকে সেটা লিখে দিতে হবে। এরপর হচ্ছে আমাদের মোটর সাইকেল ড্রাইভিং স্কিল। আর একটু খেয়াল করেন, কোনো পয়েন্ট দেখলে মনে হবে যে অন্যান্য সরকারি অনেক চাকরির তুলনায় এই চাকরির পরীক্ষার জন্য একটু কিছু ভিন্ন ধরনের অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমাদের থাকলে সেটা আমাদের জন্য ভালো হয়। যেমন কম্পিউটার কম্পিটেন্সি, কম্পিউটার নলেজ, এটা আমাদের থাকতে হবে। এটা কিন্তু সাধারণত অন্য চাকরিগুলোতে কম্পালসারি করে না, কিন্তু এটা কিন্তু এখানে পরীক্ষার অংশ, একটা পার্ট, এবং বলা হয়েছে এই পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। খেয়াল করেন। আবার দেখেন, অভিজ্ঞতার কথা বললাম, অন্য জায়গায় অভিজ্ঞতাকে বিষয়গুলোকে এত ডিটেলস চাওয়া হয় না, এখানে কিন্তু চাওয়া হয়। আবার এখানে বলা হচ্ছে স্পেশালি পুলিশে আপনি জব করেছেন কিনা, করলে কোনো কারণ যদি সেটা না করেন, না থাকে, চলে যায় অথবা আপনি পদত্যাগ করেন, সেটার কারণ এবং ডেট উল্লেখ করতে বলা হয়েছে। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং,
আমরা তো জানি পুলিশ বিভাগের লোকজন খুব মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করেন, সুতরাং তার মোটরসাইকেল ড্রাইভিং স্কিল আছে কিনা এটা জানতে চাওয়া হয়। থাকলে তো এটা অবশ্যই আপনার জন্য একটা প্লাস পয়েন্ট বলে আমরা মনে করি। সবার যে থাকবে এমন কোনো কথা নাই। আপনি যখন প্রশিক্ষণ নিবেন, আমাদের আমিনুল স্যাররা আছেন, প্রশিক্ষণ নেওয়ার পরে আপনাদেরকে আবার ড্রাইভিং প্রশিক্ষণ নিশ্চয়ই দেওয়া হয়। সুতরাং যাদের আছে লাইসেন্স নাম্বার, লাইসেন্স অথরিটি, ডেট অফ ইস্যু এবং ডেট অফ এক্সপায়ারি চলে যেতে পারে, মানে এক্সপায়ার ডেট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি ডেটগুলো উল্লেখ করবেন। আর যদি না থাকে, মোটরসাইকেল চালাতে না পারেন, তাও অ্যাপ্লিকেশন করতে কোনো সমস্যা নাই। যদি যোগ্যতাটা থাকে জাস্ট আপনি মেনশন করবেন। কারো যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, একটু খেয়াল করেন, একটা নোট দিয়ে রেখেছি আমরা। কারো যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে উল্লেখ করবেন। লাইসেন্স নাই কিন্তু চালাতে পারেন, এগুলো উল্লেখ করার তেমন কোনো কারণ নাই। কারণ এগুলো তো উল্লেখ করার জন্য ওখানে তো ওই ধরনের অপশন দেওয়া হয় নাই। সুতরাং আপনি জানলেন, থাকলে লাইসেন্স উল্লেখ করবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল, এটা সরাসরি দিয়ে চলে যাবেন। এখানে আবার না, আনোয়ার আনোয়ার হোসেন, ওখানে মুক্তিযুদ্ধদের জন্য স্পেসিফিক একেবারে অনেকগুলো তথ্য দেওয়া হয়েছে। আপনি সেখানে যদি যান, আপনি ডিটেলস জানতে পারবেন ভাই। আপনার ওখানে বয়স, মুক্তিযোদ্ধাদের জন্য কোনো ফ্লেক্সিবিলিটি আছে কিনা এটা আপনি ইয়াতে পাবেন। এটা কি বলে, হুম 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 এটা আপনি 5 অনুচ্ছেদ দিয়ে 5-এর যে ধারা উপধারা আছে সেখানে গেলে আপনি মুক্তিযোদ্ধাদের বয়সের কোন সার্টিফিকেট গুলো লাগবে, বয়সের কোনো শিথিলতা আছে কিনা সেখানে আপনি ডিটেলস পাবেন। প্লিজ আপনি একটু সার্কুলারটা পড়েন। এই সার্কুলারটা আমাদের পেজে বা গ্রুপেও শেয়ার করা আছে, সেখান থেকে নিয়ে প্রয়োজনে পড়েন। এরপরও না থাকলে আমাদেরকে ইনবক্স করেন, আমরা এটা প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে পরবর্তী যে বিষয়টা থাকে, স্কিলস ফর এক্সট্রা কারিকুলার যদি থাকে, ইফ অ্যাপ্লিকেবল মানে যদি আপনার জন্য প্রযোজ্য হয় তাহলে সেটা আপনি উল্লেখ করবেন। টাইপ অফ স্কিল, কোন ধরনের যোগ্যতা আপনার আছে। আর যদি একজন লিখেছেন লাইসেন্স, মোহাম্মদ মুজিবুর রহমান লিখেছেন লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছি কিন্তু এখনো পাই নাই, তাহলে কি হবে? অ্যাপ্লাই করা মানে এটা লাইসেন্স থাকা নয়। ইফ অ্যাপ্লিকেবল, ওখানে লাইসেন্স নাম্বার, ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট থাকলে সেটা, এগুলো ডিটেলস বলা হয়েছে। সুতরাং থাকলে আপনি উল্লেখ করবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল। মুজিবুর রহমান, আশা করি আমার উত্তরটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে স্কিলস বা এক্সট্রা স্কিলস এর জায়গায় তাও যদি কারো থাকে সেটা আপনি উল্লেখ করবেন। একটা জিনিস হচ্ছে কি, যদি আপনার এক্সট্রা কারিকুলারটা সব জায়গায় এক্সট্রা কারিকুলারটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি শুধু পড়ালেখা করেছেন নাকি পড়ালেখার পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কোনো কাজে যদি আপনি ইনভলভ থাকেন, আপনি যদি মনে করেন আপনার এলাকার কোনো আর্থসামাজিক উন্নয়নে কোনো ভূমিকা রাখেন, কোনো ভলান্টিয়ারি কোনো অ্যাকশনে যদি আপনার কোনো পারদর্শিতা থাকে, আপনি যদি ভালো বিতর্ক করতে পারেন, আপনি যদি ভালো পরিস্থিতি হ্যান্ডেল করতে পারেন, এগুলো তো আপনার পুলিশ বিভাগে সবগুলো গুরুত্বপূর্ণ। আপনি মোটরসাইকেলে ভালো স্পিডে চালাতে পারেন, নিজের কন্ট্রোল নিতে পারেন, এগুলো আপনার জন্য খুব ভালো। এরপর ইংলিশে আপনি ভালো, কম্পিউটার আপনি, আপনার বেশ ভালো কিছু প্রশিক্ষণ নেওয়া আছে, এই সমস্ত বিষয়গুলো আপনি এখানে উল্লেখ করতে পারেন। এগুলো উল্লেখ করলে এটা ভালো, অনেক সময় ভাইবা বোর্ডে একটা গুড ইমপ্রেশন তৈরিতে এটা সহায়তা করবে। সেই জন্য আমরা বলছি, যদি আপনার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, আপনি সেটা লুকানোর দরকার নেই। কোনো ভালো প্রশিক্ষণ কর্মসূচিতে যদি আপনি অংশগ্রহণ করেন, ভালো সেমিনার সিম্পোজিয়ামে যদি আপনি গুরুত্বপূর্ণ যেগুলো ক্লাস একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, সেগুলো আপনি এখানে উল্লেখ করতে পারবেন। এটা ভাইবা বোর্ড একটা পজিটিভ ইমপ্রেশন তৈরিতে ভূমিকা রাখতেও পারে। এরপরে আমি যেটা বলবো, থ্যাংক ইউ মুজিবুর রহমান। পরে যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, ক্রিমিনাল কেস, এই বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন হয়। আশা করি আমিনুল ইসলাম স্যার, আমাদের সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম স্যার আমাদের আলোচনাটা শুনছেন। এরপরে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আপনারা এখানে দিবেন। এখন সরাসরি উত্তর যেটা আমাদের দিতে অসুবিধা হবে, আমি কথা বলছি, কথার ফ্লোতে যদি হারিয়ে যায়, মিসিং করে যায়, এখানে আমিনুল ইসলাম স্যার আছেন, তিনি উত্তর দিবেন, বা পরবর্তীতেও সময় সুযোগ নিয়ে সেটা আমরা উত্তরগুলো দিব। আপনাদের কোনো কমেন্ট থাকলে প্লিজ কমেন্টগুলো আপনারা দিয়ে রাখবেন। কমেন্ট থাকলে আমরা কেউ না কেউ পরবর্তীতে এটা আমরা জানাবো। এরপর অবশ্যই প্লিজ শেয়ার ইট, আপনি এটা শেয়ার করেন। শেয়ার করলে আপনার বন্ধুরাও এটা জানবে। যত বেশি সচেতনতা তৈরি হবে, আমরা তত বেশি অনেক ভালো করে জানবো। আপনি এটা শেয়ার করলেন, অনেকে একটা প্রশ্ন করলো, এই যে আমরা একটা উত্তর বললাম, একটা সাজেশন দিলাম,
এই যে ড্রাইভিং লাইসেন্সের জন্য একজন অ্যাপ্লিকেশন করলো, সে এটা দিবে কিনা, আমি একটা পরামর্শ দিলাম। তাহলে এই বিষয়টা আপনি যখন আবার শুনবেন, কারোর সাথে যখন এটা শেয়ার করবেন, আলোচনা করবেন, তখন আপনার ধারণাটাই, আপনার পারসেপশন, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ। আমিনুল ইসলাম স্যার লিখেছেন, মার্চ ফেব্রুয়ারির বাহিরে যারা আজকের প্রোগ্রাম দেখছেন সকল ছাত্রছাত্রীদের বলছি আপনারা আগে মাঠ পরীক্ষায় সিলেকশন হন, এরপর পরীক্ষা পরামর্শ পাবেন। আর ফাইনাল সিলেকশনের হলেই সারদার গাইডলাইন সহ যত যেখানে যে ধরনের বৈধ সহযোগিতা লাগে সব করবো ইনশাল্লাহ। আগে সিলেক্ট হন। হ্যাঁ, ভালো কথা বলেছেন। আপনারা প্রস্তুতি নেন, নিজেদেরকে শারীরিক মানসিকভাবে আপনি প্রস্তুতি নেন, আপনি পড়ালেখা করুন, প্রস্তুতি নেন। যখন যেটা দরকার হবে আমরা আমাদের এই এখতিয়ারের মধ্যে যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এবং এই যে আমাদের আমিনুল ইসলাম স্যার এবং অন্যান্যরা, পুলিশ বিভাগের অন্যান্য আরও ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন, তারা এই বিষয়ে আপনাদেরকে ক্লাসে দেখা হবে, আমাদের সেমিনারগুলোতে দেখা হবে। আশা করি সেখানে আপনারা আরো ভালো। এই একজন বলেছেন এমনি মিজানুর রহমান, আমি নিয়মিত রক্তদান করি, এটা কি এক্সট্রা কারিকুলাম? কেন হবে না রে ভাই, এটা তো খুব ভালো একটা মানবিক গুণ, এটা আপনি উল্লেখ করতে পারেন অবশ্যই। ক্রিমিনাল কেস রেট ডিটেলস, ক্রিমিনাল কেস বা চলমান নিষ্পত্তি যাই হোক না কেন উল্লেখ করবেন। আপনার বিরুদ্ধে কেস হয়েছে, আপনি কেসটা এটা উল্লেখ করবেন। উল্লেখ করলে এগুলো সাধারণত হাইড করা যায় না, এটা বিভিন্নভাবে এটা বের হয়ে যায়। আর পুলিশ বিভাগ যারা ভেরিফিকেশন করতে যাবেন তারা তবে অনেক অভিজ্ঞ এক্সপার্ট, ওরা আপনার সাথে কথা বলে আপনার আশপাশের স্মেল নিলে কিন্তু ওরা বুঝতে পারবে। সুতরাং এগুলো হাইড করার কোনো বিষয় নয়, এগুলো হচ্ছে সামনে থেকে ফেস করবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে ক্রিমিনাল, এটা তো বললাম। তারপর হচ্ছে আমাদের পরবর্তী যে ফর্ম পূরণের এরপরে আপনাদের একটা আসবে ভ্যালিডেশন কোড। এই ভ্যালিডেশন কোডের মধ্যে একটা, এই যে যেমন আমার এখানে লেখা আছে 1K3W9JL7, এই ধরনের একটা লেখা থাকবে, সেটা আপনাকে ভ্যালিডেশন কোড হিসেবে দিয়ে এন্টার কোড দিতে হবে। এন্টার কোড দেওয়ার পরে আপনার যদি মনে হয় যে উপরে সকল তথ্য ঠিক আছে, আপনি যথাযথভাবে লিখেছেন, আপনি একবার চেক করে দেখবেন। চেক করার পরে আপনি গো টু নেক্সট, আপনি নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পরে আপনি এর পরবর্তীতে কি দাঁড়াচ্ছে দেখেন, আপনার এই পুরো পেজটা যে ইনফরমেশনগুলো আপনি দিয়েছেন, আপনার নাম, ধাম, অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার যে এডুকেশনাল যে পারফরমেন্স, এগুলো যা দিয়েছেন, এক্সপেরিয়েন্স বা এক্সট্রা কারিকুলার, সবগুলো কিন্তু আপনার সামনে একটা পেজে চলে আসবে। যখন আসবে আপনার কাজ হচ্ছে পুরো জিনিসটা একবার খুব শান্তভাবে চেক করা। এই চেকিংটা যখন আপনার হয়ে যাবে, আপনার যদি মনে হচ্ছে অল মানে ইনফরমেশন আর কারেক্ট, আপনি ঠিকভাবে যথাযথভাবে লিখেছেন, তাহলে সেক্ষেত্রে যে হ্যাঁ, আব্দুল্লাহ মামুন বলেছেন আমি তো রক্তদান করি কিন্তু উল্লেখ করিনি। এই জন্যই তো ভাই বলছি এই সেশনগুলো আপনাদের শোনা দরকার। তারপর টেনশন করার কোনো দরকার নেই। আমরা বলছি এটা দিতে পারলে, এটা দিলে ভালো একটা গুড ইমপ্রেশন তৈরি করতে পারে। অথবা যদি নাও দিয়ে থাকেন, ভাইবা বোর্ডে তো ইন্ট্রোডিউস ইউর সেলফ, নিজের সম্পর্কে বলতে সাধারণত বোর্ডগুলোতে বলে, সেখানে আপনি কোনোভাবে সেটা বলবেন আমি রক্ত দিয়ে দিতে পছন্দ করি। এটা আরো প্রিপারেশন যেহেতু দেন নাই, এটা নিয়ে এখন আর বোধার করার দরকার নেই, টেনশন করার দরকার নেই। এটা পরবর্তীতে যদি কোনো সময় সুযোগ হয় সেক্ষেত্রে আপনি বোর্ডকে জানানোর চেষ্টা করবেন। এরপর যদি আপনার মনে হয় ইনফরমেশনগুলো ঠিক আছে তাহলে আপনি ওকে করবেন। আর যদি না থাকে, আপনার যদি মনে হয় কোনো একটা জায়গায় আপনার নামের ক্ষেত্রে ভুল হয়ে গেছে, কোনো রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বারের ক্ষেত্রে ভুল হয়ে গেছে, আপনার পোস্টাল কোড কোনো জায়গায় যদি আপনার মনে হয়েছে ভুল হয়ে গেছে, চোখের পাওয়ার সমস্যা নিয়ে কিছু জানার দরকার স্যার বললে ভালো হয়। 6.6 এটা পুরুষ এবং মহিলা দুইটির ক্ষেত্রেই। এটা ওই টার্মটা, এটা হচ্ছে আপনি ডাক্তারের কাছে যখন আপনারা নিচ্ছেন, এই যে চশমা নিচ্ছেন বা ইউজ করেন, সেক্ষেত্রে ওটা দেখলে এটা খুব ইজি একটা বিষয় যদি কারো প্রবলেম থাকে আমার মনে হয়। আর থ্যাংক ইউ। আরেকজন হ্যাঁ, আপনাদের প্রশ্নগুলো আমরা দেখতেছি, পড়তেছি। আপনাদের কোনো আরো নতুন প্রশ্ন থাকলে আপনারা জানান। এরপর আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে ছবি ও স্বাক্ষর। এখানে আমাদের পিকচার দিতে হয়, ফটোগ্রাফ দিতে হয় এবং ইনিশিয়াল দিতে হয়। তো এখানে একটা ছবি দেখেন আপনারা, উভয় দিক থেকে 300 পিক্সেল হতে হবে, উপরে নিচে পাশে 300 পিক্সেল। ছবির মাপ অবশ্যই দৈর্ঘ্য প্রস্থে 300 পিক্সেল হতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট হতে পারবে। সর্বোচ্চ মানে 100 এর কম হলে হবে না তা নয়, সর্বোচ্চ 100 হতে হবে, এর চেয়ে অ্যাক্সেস করতে পারবে না। ছবির ধরন অবশ্যই
জেপিজি হতে হবে। জেপিজি এটা হচ্ছে কম্পালসারি। এরপরে হচ্ছে এরপরে ছবি আশা করি বুঝলেন। এরপর হচ্ছে আমাদের ইনিশিয়াল বা স্বাক্ষর যেটা আছে সেটা একটু খেয়াল করেন। এটাও 300, বাম থেকে ডানে হচ্ছে 300, উপর নিচ হচ্ছে 80 পিক্সেল। এর মধ্যে সিগনেচারটা হতে হবে। এটা হচ্ছে কম্পিউটারে যারা কাজ করেন পারেন, আমার মনে হয় পারেন। এটাতে একটা কমান্ড দিলে হয়, অথবা যাকে দিয়ে যার হেল্প নিয়ে করাচ্ছেন তাকে এটা বলে দিলে হবে। এটা খুব বেশি আপনার টেনশন করার কোনো কারণ নাই। ফি প্রদান সংক্রান্ত নির্দেশনা এখানে বলা হচ্ছে অনলাইনে আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যেই ফি জমা দিতে হবে। আপনি আবেদন করেছেন, আবেদন করার পরে 24, 48, 72 3 দিনের মধ্যেই 72 ঘন্টার মধ্যে আপনাকে ফি জমা দিতে হবে, না হলে আপনার অ্যাপ্লিকেশনটা আর ভ্যালিড থাকবে না। শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল থেকেই ফি জমা দিতে হবে। এই জন্য আপনার মোবাইল অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন। আপনি যখন এই টাকাটা সেন্ড মানি করবেন বা পাঠাবেন কর্তৃপক্ষের কাছে, আপনি আগে টাকাটা ব্যালেন্স চেক করবেন, ব্যালেন্স রেখেই তারপর চেষ্টাটা করবেন, এটাই বলা হচ্ছে। সফলভাবে ফি জমা হলে SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার অ্যাপ্লিকেশন ভ্যালিড হয়েছে বা ওরা পেয়েছে, এই বিষয়ে আপনাকে একটা মেসেজ দেবে। ফি জমা দেওয়ার পূর্বে প্রয়োজনে অনলাইনে একাধিক আবেদন করতে পারবেন, কথাটা একটু খেয়াল করেন। একাধিক আবেদন করলেও যে কোনো একটি আবেদনের বিপরীতে ফি জমা দিন। ফি জমা দানের পর আর নতুন করে আবেদন করার সুযোগ নেই। অর্থাৎ আপনি অনেকেই আছে টেনশন বশত আপনার অনেক বেশি করে বারবার এটা ফর্মটা পূরণ করে থাকে, এটা দরকার নেই। আসলে আপনি ভালো করে প্রস্তুতি নিয়ে একবারই ফর্ম পূরণ করুন। এরপরে যদি মনে হচ্ছে কোনো বড় ধরনের ভুল হয়ে গেছে, আপনি টাকা জমা না দিয়ে পরবর্তীতে আবার পূরণ করুন। তবে মনে রাখবেন আজকে হচ্ছে 20 তারিখ, 20 অক্টোবর। এরপর আর 14 দিনের মধ্যে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে, অনলাইনে ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। মাঝে অনেকে আবার BCS পরীক্ষা দিবেন এই 29 তারিখে। এরপরে তো বিভিন্ন শুক্রবারে বিভিন্ন চাকরি পরীক্ষা থাকেই। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আপনার এই আলোচনাটা শোনার পর সার্কুলারটা ভালো করে আবার একবার দেখে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার যত দ্রুত সম্ভব ফর্মটা পূরণ করে জমা দিয়ে দেন। কারণ আপনি যদি অবহেলা করেন, না করেন, পরবর্তীতে আপনি জটিলতা পড়ে যাবেন। কারণ অনেকে BCS পরীক্ষা বা আদার্স পরীক্ষা নেবেন ইত্যাদি ইত্যাদি কারণে। হ্যাঁ 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 হ্যাঁ। এরপরে হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এরপরে হচ্ছে এসআই নিয়োগ প্রস্তুতি কোচিং সম্পর্কে আমার ফর্ম পূরণ সম্পর্কে আমার আলোচনাটা মোটামুটি এখানেই শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো কমেন্টে দেন, আমি সেক্ষেত্রে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে দু একটা কথা বলে নিই সংক্ষেপে, আমার সময় অনেক হয়ে গেছে, আর 2-4 মিনিটের মধ্যে আমি আলোচনাটা শেষ করতে চাই। নিজেকে তৈরি করতে প্রয়োজন উপযুক্ত প্রস্তুতি। আপনার পছন্দের চাকরিটা নিশ্চিত করার জন্য আপনার লিখিত পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে আপনি মার্চ ফরওয়ার্ডের সাথে থাকতে পারেন। মার্চ ফরওয়ার্ড আপনারা জানেন BCS প্রোগ্রাম পরিচালনা করে, ব্যাংক জবের প্রোগ্রাম পরিচালনা করে, প্রাইমারি প্রোগ্রাম আছে, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আছে, অনেকগুলো প্রোগ্রাম, এবং সবগুলো প্রোগ্রাম আমাদের আলাদা আলাদা বিভাগ তৈরি করা আছে যাতে সুনিপুণভাবে এটা করা যায়। পুলিশ বিভাগের অভিজ্ঞ দক্ষ সদস্য, এই যে আমাদের আজকে এখানে আমিনুল স্যার আছে, তার কথা বললাম। এখানে আমাদের সম্মানিত দু একজন SP স্যারও আসবেন। এরপর এডিশনাল SP র্যাঙ্কের কিছু অফিসার আসবেন, তারা আপনাদেরকে ডিপার্টমেন্টাল বিভিন্ন বিষয়ে পড়াবেন। এরপর মার্চ ফরওয়ার্ডের একটা টিচার্স প্যানেল তো আছে, যারা জানেন তারা ক্লাস নেবেন। আশা করি আপনারা লেকচার শিট সমেত একটা ভালো উপকার পাবেন। আমাদের একটা কোর্স আউটলাইন আছে, ওরিয়েন্টেশন ক্লাস হবে 2টি, শীঘ্রই এর মধ্যে একটি তারিখ ঘোষণা করা হবে। লিখিত ক্লাস হবে 32টি, টপিক বেস সাপ্তাহিক টেস্ট হবে 10টি। এরপর হচ্ছে আপনার মডেল টেস্ট হবে 5টি, এবং যারা এই কোর্সের অ্যাডমিশন নেবেন তারা একটি লেকচার শিট গাইড পাবেন। 32টা লেকচারের একটা গাইড বই পাবেন। এটা হচ্ছে আমাদের 750 টাকার মধ্যে। অর্থাৎ এখানে বইয়ের জন্য, গাইডটির জন্য আমরা 350 টাকা, কোর্সের জন্য 400 টাকা, মাত্র 750 টাকা। বই এবং কোর্স দুইটা মিলে কিন্তু, মনে রাখবেন। এরপর আপনাদের মধ্যে এমন যদি হয় কেউ করতে পারছেন না, কেউ আপনার কি 750 টাকা দেওয়ার জন্য ক্যাপেবল না, তাহলে আপনি ফ্রি অফ কস্ট আপনি অ্যাপ্লিকেশন করে দেখেন। সেটা আমাদেরকে কারণ সমেত জানালে, উপযুক্ত মনে হলে আমরা ফ্রি অফ কস্ট আপনাকে কোর্স করার সুযোগ দেব। তো আমি আপনাদেরকে বলবো, আমাদের আসলে প্রচুর কস্টিং আছে, অফিস ব্যবস্থাপনা কস্টিং আছে, আমাদের টিচার্স কস্টিং আছে, অনেক ধরনের ব্যবস্থাপনা কস্টিং, এখানে টেকনিক্যাল সাপোর্ট টিম আছে। সুতরাং যাদের সম্ভব তারা 750 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ক্লাস নিন, ক্লাসগুলো করতে থাকুন, পরীক্ষাগুলো দিতে থাকুন। আশা করি যে আমাদের যে দক্ষ টিমটা আছে এবং আমাদের যে লেকচার প্ল্যান, এটা অনুসরণ করলে
লিখিত পরীক্ষায় আপনি ইনশাল্লাহ ভালোভাবে উতরে যেতে পারবেন বলে আমরা মনে করি। এরপর আপনারা এই যে মার্চ ফরওয়ার্ডের এখানে এটা দেখবেন, একটা বইয়ের আপনার প্রচ্ছদ দেখতে পাচ্ছেন, মার্চ ফরওয়ার্ড সাব ইন্সপেক্টর লেকচার গাইড। ওই যে পুলিশের ট্রেনিং হচ্ছে, পুলিশ দৌড়ে যাচ্ছে, এদিক রাইট লেফটের দিকে তাকাচ্ছে, এটা দেখেন। এরপর হচ্ছে আপনার প্রিপারেশন, সেখানে 32টা লেকচার থাকবে। এই লেকচারগুলোতে আপনাদের অতীতে যে সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়ে আছে সেই লিখিত পরীক্ষাগুলো করবেন। সেই লিখিত পরীক্ষায় কোন ধরনের কন্টেন্ট এসেছে, বর্তমানে সমসাময়িক কোন ধরনের কন্টেন্টগুলো আমাদের দরকার। এই যে ডিসেম্বর আপনি পরীক্ষা নেবেন, ডিসেম্বর মাসে পরীক্ষা হবে, আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি উৎসব চলছে, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ মুজিব বর্ষ পালন হচ্ছে। সুতরাং এই বিষয়গুলোর থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কোন ধরনের প্রস্তুতি আমাদের দরকার, আমাদের ক্লাসগুলো এখানে করা হবে। সুতরাং এরপরে হচ্ছে আমাদের বইও সেগুলো পাবেন। আমি বইটা আপনারা দেখছেন কিনা, মার্চ ফরওয়ার্ড লেকচার গাইড, মার্চ ফরওয়ার্ড সাব ইন্সপেক্টর লেকচার গাইড, এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। এই বইটি আলাদাভাবে সংগ্রহ করা যায়, মাত্র 350 টাকা দিয়ে বইটি সংগ্রহ করতে পারবেন অ্যাডভান্স বুকিং দিয়ে। মার্চ ফরওয়ার্ডের অ্যাপসে গেলে বা আমাদের যে যোগাযোগ নাম্বারগুলো আছে সেই যোগাযোগ নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অ্যাপসে গেলে সেখানে আমাদের কিভাবে রেজিস্ট্রেশন প্রসেসিং হয় সেটা আপনি সেখান থেকে জানতে পারলেন। আমি আপনাদের সকলকে বলবো, যারা পরীক্ষার্থী তারা ভালো প্রস্তুতির জন্য মার্চ ফরওয়ার্ডের সাথে থাকুন। আমাদের কোনো সহযোগিতা যদি আপনাদের কাজে আসে, এটাতে আমরা অনেক বেশি খুশি হব ইনশাল্লাহ। আর আপনাদেরকে একজন বলেছেন, আব্দুল্লাহ আল মামুন, ক্লাসগুলো কোথায় করাবেন, জুমে না গুগল মিটে? এই ক্লাসগুলো হবে ফেসবুক লাইভের মাধ্যমে হবে। আমরা ফেসবুকে যারা রেজিস্ট্রেশন করবেন তাদের সকলের জন্যই ফেসবুকে একটা গ্রুপ থাকবে, প্রাইভেট গ্রুপ থাকবে, সেই প্রাইভেট গ্রুপের মাধ্যমে ক্লাসগুলো হবে এবং ফেসবুক গ্রুপেই আপনার ক্লাসগুলো করবেন। জুমে আমরা নিতে চাই, জুমে একটা সমস্যা হচ্ছে, আপনারা তো জানেন মার্চ ফরওয়ার্ডে মেইনলি ফোকাস স্টুডেন্ট হচ্ছে যারা গ্রাম, মফস্বল, উপশহরে, শহরতলিতে থাকে তারা। এখানে জুমে করলে বাফারিংটা, নেটওয়ার্কিং প্রবলেমটা অনেক বেশি হয়, সেই জন্য আমরা ফেসবুক লাইভটাকে একটু গুরুত্ব বেশি দিই। আশা করি আব্দুল্লাহ আল মামুন আমার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন সবাই, মার্চ ফরওয়ার্ডের সাথে থাকবেন এবং আপনারা উপযুক্ত প্রস্তুতি নিয়ে উপযুক্ত যোগ্যতা ও দক্ষতা অর্জন করে সততার মাধ্যমেই আমাদের পুলিশ বিভাগে যোগ দিবেন এবং যোগ দিয়ে দেশ ও মানুষের সেবার কাজে নিজেকে নিয়োজিত করবেন, এ প্রত্যাশা রাখি। আপনাদের সবাইকে কোচিং রেজিস্ট্রেশন লিঙ্কটা আমি এখানে কমেন্টে, কেউ যদি শুনেন আমাদের অফিসের, একটু কমেন্টে একটু দিয়ে দেবেন প্লিজ। এরপরে মার্চ ফরওয়ার্ড অ্যাপসে ঢুকলে আপনি সেখানে পাবেন। ক্লাসটা কখন হবে, আমাদের খুব জোর প্রস্তুতি চলছে, ক্লাসটা কখন হবে আমরা খুব কয়েকদিনের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আব্দুল আল মামুন, তো থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নগুলো কমেন্টে করে রাখেন, আমি পরবর্তী দেখা হলে সেগুলোর একটা রেসপন্স করার চেষ্টা করবো ইনশাল্লাহ, বা আমাদের এখানে যারা এক্সপার্ট আছেন এই বিষয়ে তারা সেগুলোর উত্তর দেবেন। তো আর কোনো প্রশ্ন থাকলে আপনারা দিয়ে যাবেন। আমি এখানেই আমার আলোচনা শেষ করছি। সবাইকে ধৈর্য ধরে থাকার জন্য অনেক শুভেচ্ছা। বইটি কিভাবে পাবো, আপনার মার্চ ফরওয়ার্ড অ্যাপসে গিয়ে বইটি রেজিস্ট্রেশন করতে পারবেন, সেখানে দেওয়া আছে। আপনি মার্চ ফরওয়ার্ড অ্যাপস একটু করুন, ইনস্টল করুন, সেখানে গিয়ে আপনি এই বইটার ছবি দেখবেন, ওইখানে আপনি রেজিস্ট্রেশন করলে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।